বিখ্যাত স্পিরিচুয়ালিস্ট অনন্তবাবুর বাড়িতে বসে এক সন্ধ্যায় আলাপ করছিলাম। কথা হচ্ছিল প্রেত তত্ত্ব নিয়ে। আমি ডাক্তার, কিঞ্চিত পশারও যে আছে, নিজের মুখে এ কথা বললে গর্ব করা হবে না। আত্মা বলে কোনো কিছুর অস্তিত্ব যে আদেও আছে, আমি আজ পর্যন্ত হাতে নাতে এমন প্রমাণ কখনো পাইনি। জন্ম মৃত্যুর দেহগত সমস্ত রহস্য একেবারে আমার নখদর্পণে, এমন অভিমান আমার পুরো মাত্রায় আছে। কিন্তু অনন্তবাবু আমার সেই অভিমানে আঘাত দিতে চান। তিনি বলেন, জন্ম ও মৃত্যু কথার কথা মাত্র, দেহটার সামগ্রিক খোলস ছাড়া আর কিছুই না। জন্মের আগেও এবং মৃত্যুর পরেও আত্মা নাকি বেঁচে থাকে, ইত্যাদি ইত্যাদি। খুব জোরে তর্ক চালিয়েছি, আমিও বুঝবো না, আর উনিও আমায় না বুঝিয়ে ছাড়বেন না। তর্কটা যখন রীতিমতো জমে উঠেছে, হঠাৎ রাস্তায় উঠল ভীষণ গোলমাল। চমকে মুখ ফিরিয়ে আমরা জানলা দিয়ে বাইরে চেয়ে দেখি, পথের ওপাশে ফুটপাতের ওপর সুরেনবাবুর বাড়ির সামনে মস্ত বড় ভিড়ের সৃষ্টি হয়েছে। আমরা তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে দ্রুত পায়ে ঘটনাস্থলে গিয়ে হাজির হলেন। তবে গিয়ে দেখলুম, ফুটপাতের ওপরে হাত পা ছড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন সুরেনবাবু নিজেই। তিনি যে কেবল আমাদের প্রতিবেশী তা নয়, আমাদের দুজনের বিশেষ বন্ধুও বটে। এ কি হয়েছে ওনার? ভিড়ের মধ্যে একজন লোক জিজ্ঞাসার উত্তরে বললেন, বারান্দার উপর থেকে নিচে ঝুঁকে উনি কিছু একটা দেখছিলেন, তবে পরের মুহূর্তেই নিচে উল্টে পড়েন, আর এখন ওই অবস্থা। আমরা ধরাধরি করে সুরেনবাবুকে নিয়ে তার বাড়ির ভিতরে ঢুকলুম। তারপর বৈঠকখানার তক্তাপোষের ওপর ওনাকে শুইয়ে রেখে তাকে পরীক্ষা করতে লাগলুম। তবে পরীক্ষার পর বুঝলুম, গতিক সুবিধার নয়। সুরেনবাবুর দেহের ওপরটায় গুরুতর কোনো আঘাতের চিহ্ন নেই বটে, কিন্তু তার দেহের ভিতরের অবস্থা ভয়াবহ, এটা বেশ সহজেই আমি অনুমান করতে পারলুম। তারপর অনন্তবাবুকে ইঙ্গিত করে বললাম, আর মৃত্যুর দেরি নেই ওনার। অনন্তবাবু বললেন, কি সর্বনাশ! তাহলে উপায়? সুরেনের স্ত্রী, ছেলে মেয়ে সবাই যে হরিদ্বারে তীর্থ করতে গিয়েছে, বাড়িতে আর দ্বিতীয় ব্যক্তি নেই। এখন তাহলে আমরা কি করব? তাদেরও তো প্রয়োজন। আমি কিছু বুঝতে না পেরে ওনাকে ফের বললুম, আমার পরীক্ষা ভুল হতে পারে, দাঁড়ান, ডাক্তার পি ঘোষকে ডাকি। ডাক্তার পি ঘোষ হচ্ছেন কলকাতার শ্রেষ্ঠ ডাক্তারদের মধ্যে অন্যতম। ফোনে খবর পেয়ে তিনি এসে হাজির হলেন। তারপর সুরেনবাবুকে পরীক্ষা করে তিনি বললেন, না, কোনো আশা নেই, মিনিট কয়েকের মধ্যেই ইনি মারা যাবেন। আমি বললুম, অনন্তবাবু, আপনার যদি ঠিকানা জানা থাকে তবে সুরেনবাবুর স্ত্রী এবং ছেলে মেয়েদের এখনই টেলিগ্রামে খবর দিন। না, সে ঠিক আছে, ঠিকানা জানি, টেলিগ্রাম না হয় করে দিচ্ছি, কিন্তু আপনারা বলছেন সুরেন এখনই মারা যাবে। হরিদ্বার তো আর এখান থেকে একদিনের পথ নয়। সুরেনের আর কোনো আত্মীয়ও নেই, সমস্ত ঝুঁকি তো আমাদেরই সামলাতে হবে। আচ্ছা বলুন তো, মৃতদেহ নিয়ে আমরা কি করব? আর মিস্টার ঘোষ, দেখুন, আপনাদের চিকিৎসা বিজ্ঞান যদি ওকে কোনো রকমে আর দিন তিনেক বাঁচিয়ে রাখতে পারে, খুব খুব ভালো হতো। তবে ডাক্তার ঘোষ চোখ পাকিয়ে মাথা নেড়ে জবাব দিলেন, অসম্ভব, এতক্ষণে তো মৃত্যু ওনার দেহের ভিতরে প্রবেশ করে গিয়েছে। এই অসাধ্য সাধন অসম্ভব, উনি এক্ষুনি মারা যাবেন। অনন্ত
অত্যন্ত উত্তেজিতের মতো একবার ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত ঘুরে এলেন। তারপর হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন, মৃত্যুর পরেও কি দেহের ভেতরে আত্মার সাড়া পাওয়া একেবারেই অসম্ভব ডক্টর ঘোষ? ডাক্তার ঘোষ সবিস্ময়ে বলে উঠলেন, মানে আপনি কি বলছেনটা কি? আমিও হতভম্বের মতন অনন্তবাবুর মুখের পানে তাকিয়ে রইলুম। আমার দিকে চেয়ে তিনি বললেন, আপনারা হিপনোটিজমের কথা নিশ্চয়ই জানেন, বাংলায় যাকে বলে সম্মোহন বিদ্যা বা যৌনিদ্রা। আমি বললুম, জানি, আর এও জানি যে হিপনোটিজমে আপনার দেশজোড়া খ্যাতি আছে অনন্তবাবু, কিন্তু তার কথা এখন কেন? আমি এখনই একবার স্টুডেন্টকে সম্মোহন বিদ্যায় অভিভূত করতে চাই। তাতে কি ফল হবে? সুরেনবাবু কি মৃত্যুর কবল থেকে রক্ষা পাবেন? মৃত্যুর কবল থেকে কোনোদিন কোনো মানুষই কোনো মানুষকে রক্ষা করতে পারে না। তবে আসল ব্যাপারটা জানেন ডাক্তার, যোগনিদ্রার একটা আশ্চর্য মহিমা আছে। তার দ্বারা নিশ্চয় কিছু ফল পাওয়া যাবে, তাতে সন্দেহ নেই। সে যে কি তা অবশ্য আমি থাক আর বলতে পারছি না। থাক আর কথার সময় নেই। সুরেনের দিকে তাকিয়ে দেখুন, ওর শেষ মুহূর্ত উপস্থিত। সুরেনবাবুর মুখ তখন মৃত্যু যন্ত্রণায় ভীষণ হয়ে উঠেছে। তার দুই বিস্ফারিত চোখের তারা চারিদিকে ঘুরছে। অনন্তবাবু তাড়াতাড়ি এগিয়ে গিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে সুরেনবাবুর দেহের উপর বিশেষ কৌশলে হস্তচালনা করতে লাগলেন। ডাক্তার ঘোষ গম্ভীরভাবে বসে রইলেন। তার মুখে চোখে নিদারুণ অবিশ্বাসের ছায়া। কি আর করি, আমিও অবাক হয়ে অনন্তবাবুর কাণ্ড কারখানা দেখতে লাগলো। কয়েক মুহূর্ত পরেই তেমনি হস্তচালনা করতে করতে অনন্তবাবু দৃঢ় স্বরে বারংবার ডাকতে লাগলেন, সুরেন, সুরেন, সুরেন। প্রথমটা সুরেনবাবুর কোন রকম ভাবান্তরই দেখা গেল না। তারপর ধীরে ধীরে তার চোখের তারা স্থির ও স্বাভাবিক হয়ে এলো। অনন্তবাবু বললেন, সুরেন, আমার চোখের দিকে তাকিয়ে একবার দেখো। সুরেনবাবুর চোখ অনন্তবাবুর চোখের দিকে ফিরল। সঙ্গে সঙ্গে তার সারা দেহ একবার শিউরে উঠল। সুরেন। স্বাভাবিক কণ্ঠে সুরেনবাবু জবাব দিলেন, কি তোমার কি কষ্ট হচ্ছে? না। তবে জবাব নেই। আবার ৩-৪ বার ডাকাডাকির পর সুরেনবাবু চমকে উঠে বললেন, তুমি কি ঘুমোচ্ছ? হ্যাঁ, আর আমায় ডেকো না তোমরা। আমাকে আমাকে ঘুমোতে ঘুমোতে মরতে দাও। বেশ, ঘুমো, তুমি ঘুমো। কাল সকালে আমি তোমাকে আবার ডাকবো। তোমাকে সাড়া দিতেই হবে। সাড়া দেব? এখন আমি মরছি। আমাকে আমাকে ঘুমোতে দাও। অনন্তবাবু আমাদের কাছে এসে বললেন, আপনাদের মত কি? কিরম বুঝলেন ডাক্তার? ডাক্তার ঘোষ বললেন, আপনি কি বলছেন বলুন তো? কাল সকালেও সাড়া পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। অসম্ভব। তাহলে মশাই আমাদের চিকিৎসা বিজ্ঞান ব্যর্থ হয়ে যাবে। বেশ, কাল সকালে এসে দেখবেন। যদিও জানি অসম্ভব সম্ভব হবে না, তবুও আপনি আমার কৌতূহল জাগিয়ে তুলেছেন।
কাল সকালে আমি আবার আসছি। পরদিন সকাল। বহুকাল ধরে প্রেততত্ত্ব নিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে করে গোড়ামির দ্বারা আচ্ছন্ন হয়ে অনন্তবাবু বিচার শক্তি একেবারে হারিয়ে ফেলেছেন। এই কথা বলা বলি করতে করতে ডাক্তার ঘোষের সঙ্গে আমি সুরেনবাবুর বাড়িতে গিয়ে হাজির হল। আমরা দেখলুম বৈঠকখানায় সমস্ত জানলা দরজা বন্ধ করে আধা অন্ধকার ঘরে সুরেনবাবুর দেহের পাশে অনন্তবাবু চুপ করে বসে আছেন। ঘরের মধ্যে সমস্তটা নিথর, নিঝুম। ডাক্তার ঘোষ সুরেনবাবুর দেহ পরীক্ষা করে বললেন, দেহ শীতল এবং আড়ষ্ট, হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ, শ্বাস প্রশ্বাস নেই। কাল রাত্রে ওনার মৃত্যু হয়েছে। কি অনন্তবাবু, এখনো কি আপনার সন্দেহ দূর হয়নি? অনন্তবাবু কোনো উত্তর দিলেন না। সুরেনবাবুর গায়ের রং রীতিমতো হলদেটে হয়ে গেছে। তার দুই চোখ বোঝা, মুখ হাঁ করা। আমি বললুম, আর কেন অনন্তবাবু, এইবারে এর সৎকারের ব্যবস্থা করুন। হরিদ্বারে তার করে দিয়েছি, আসুক আগে সুরেনের স্ত্রী আর ছেলেমেয়েরা আসুক। সে কি? আরে ততক্ষণে এনার দেহের কি অবস্থা হবে বুঝতে পারছেন? দেহের কি অবস্থা হবে বুঝতে পারছি না, তবে সুরেনকে আরেকবার ডেকে দেখা দরকার। ডাক্তার ঘোষ বললেন, আরে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আর কাকে ডাকবেন? সুরেন, সুরেন, সুরেন। কোনো সাড়া নেই। ডাক্তার ঘোষ আবার বললেন, কি আশ্চর্য বলুন তো, মরা মানুষ কখনো কথা বলে নাকি আবার? সুরেন, সুরেন, সুরেন। আমি অনন্ত, আমি তোমায় ডাকছি। সুরেন, একবার সাড়া দাও ভাই। স্তম্ভিত চোখে দেখলুম সুরেনবাবুর ফাঁক করা ঠোঁটের ওপাশে জিভখানা যেন ছটফট করছে। সুরেনবাবুর চোয়ালো ঠোঁট একটু নড়ল না, কিন্তু তার হাঁ করা মুখ থেকে যেন অদ্ভুত স্বরে এই কথাগুলো বেরিয়ে এলো, আবার কেন? আমার মৃত্যু হয়েছে, আমি এখন ঘুমোচ্ছি। সে কি স্বর! মনে হলো সুরেনবাবুর মুখ থেকে যেন কথা বেরোচ্ছে না, সে কথা যেন আসছে বহু দূর থেকে, যেন গভীর কোনো গিরিগুহার অতল গহ্বরের ভিতর থেকে। একটা অজানা ভয়ে আমার গাটা কাঁপতে লাগলো। ডাক্তার ঘোষ ধাক্কা খেয়ে পিছিয়ে গিয়ে দাঁড়ালেন দেওয়ালে পিঠ রেখে। তার মুখ চোখ উদ্ভ্রান্তের মতো। সুরেন, তুমি কি এখনো ঘুমিয়ে আছো? না, আমি ঘুমোচ্ছিলাম বটে, কিন্তু এখন আমার মৃত্যু হয়েছে। সুরেন, আবার তুমি ঘুমিয়ে পড়ো। ডাক্তার ঘোষ, আপনার কোনো বক্তব্য আছে? না না না, আর কিছু নেই। সুরেনবাবুর কণ্ঠস্বর কিরকম মনে হলো? ভয়ানক। মানুষের গলার ভিতর থেকে যে এরকম বিভৎস আওয়াজ বেরোতে পারে এ তো ধারণার অতীত। ও তো মানুষের কণ্ঠস্বর নয়, যেন যেন একটা অমানসিক ধ্বনি মাত্র। কিন্তু ও ধ্বনি তো অপর কারো নয়, তাই কি? ও ধ্বনি তো আসছে সুরেনেরই গলার ভেতর থেকে। না, সুরেনকে আজ আর ব্যস্ত করবো না। ও এখন নিশ্চিন্ত আরামে ঘুমিয়ে থাক। বোধহয় পরশু দিনই সুরেনের স্ত্রী এসে পড়বেন, তখন না হয় আরেকবার আপনাকে ডাকবো। আসবেন তো? হ্যাঁ, নিশ্চয় আসবো।
এ এ যে এক অজানা নতুন বিজ্ঞানের রহস্য, না এসে থাকতে পারবো না। আজ অনন্তবাবুর আহ্বানে আবার সুরেনবাবুর বাড়িতে চলেছি আমরা দুজনে। সন্তানদের নিয়ে সুরেনবাবুর স্ত্রী কলকাতায় এসে পৌঁছেছেন। তার নাম হৈমবতী। কান্নার শব্দ শুনতে শুনতে সুরেনবাবুর বৈঠকখানার ভিতরে গিয়ে ঢুকলেন। সুরেনবাবুর আড়ষ্ট দেহ ঘিরে বসে আছেন হৈমবতী, তার 2 ছেলে ও 1 মেয়ে। সকলেরই চোখে জল, গলায় আর্তনাদ। অনন্তবাবু বসে আছেন মৃতদেহর ডান পাশে। চোখ বুজে তিনি মূর্তির মতন স্থির, যেন ধ্যানমগ্ন। সুরেনবাবুর দেহ যেমন ভাবে দেখে গিয়েছিল তেমনি আছে। হৈমবতী গতকাল এসেছেন। হিসাব করে দেখলুম সুরেনবাবুর মৃত্যুর পর 5 দিন কেটে গিয়েছে। একে গরমকাল, তার উপর এবছর অতিরিক্ত গরম পড়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে সুরেনবাবুর গায়ের রং হলদে, দেহ মৃদু শীতল ও কাঠ আড়ষ্ট। তবে তা যেন একটু পচেনি বা ফুলেও ওঠেনি। অনন্তবাবু চোখ খুলে বললেন, এই যে আপনারা এসেছেন। হৈমবতী বড়ই ব্যস্ত হয়ে উঠেছে। তাহলে সুরেনকে আর একবার জাগাবার চেষ্টা করি। আমরা নীরবে ঘাড় নেড়ে সায় দিলুম, যদিও আমার বুকের ভিতরে জাগলো কাঁপন। মৃতদেহর উপরে খানিকক্ষণ হস্তচালনা করে অনন্তবাবু ডাকলেন, সুরেন, 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 সুরেন। প্রায় 10-12 বার নাম ধরে ডাকার পর মৃতদেহর আড়ষ্ট হাঁ করা মুখের ভিতরে জিভখানা হয়ে উঠল আবার সেই রকম ভয়াবহ রূপে চঞ্চল। হৈমবতী স্বামীর বুকের উপর ঝাঁপিয়ে পড়ে কেঁদে উঠলেন, ওগো, তাহলে কি তুমি সত্যি বেঁচে আছো? ছেলেমেয়েরাও বাবা বাবা বলে চেঁচিয়ে কেঁদে উঠল। অনন্তবাবু বললেন, সুরেন, কথা কও, সুরেন, কথা কও। আবার শোনা গেল সেই বর্ণাতীত ভয়ঙ্কর কণ্ঠস্বর, যা আসছে যেন বাড়ির বাইরে, পৃথিবীর অতল পাতালের ভিতর থেকে। আবার কেন ডাকাডাকি? বলছি তো আমি বেঁচে নেই। হৈমবতী বললেন, হ্যাঁ, এই তো তুমি বেঁচে আছো, এই তো তুমি কথা কইছো। একবারটি চোখ মেলে তাকিয়ে দেখো, আমরা সবাই এসেছি। একবার দেখো না ওগো, একবার দেখো। অনন্তবাবু বললেন, হৈম, স্থির হও, শান্ত হও। সুরেন এখন আমি ছাড়া আর কারোর কথার জবাব দেবে না। সুরেন, হৈম তোমাকে ডাকছে। সুরেন, ডাকছে তোমায় হৈম। মৃতদেহ বলল, ডেকে লাভ নেই, আমার মৃত্যু হয়েছে। তোমার যদি মৃত্যুই হয়ে থাকে তবে তুমি কথা কইছো কেমন করে? আমি এখন আমার মৃতদেহের ভিতরে বন্দী হয়ে আছি। বন্দি? এ কি সুরেন, কি বলছো তুমি? কেন? তুমি যেতে দিচ্ছ না বলে। অনন্তবাবু এতক্ষণ সমানে হস্তচালনা করছিলেন। এই ব্যাপারে যে তিনি তার সমস্ত ইচ্ছা শক্তিকে প্রবলভাবে নিযুক্ত করেছেন সেটা বোঝা যায় তার চেহারা দেখে।
তার কপালের উপরে শিরাগুলো এবং কণ্ঠের উপরে মাংসপেশিগুলো দ্বিগুণ ফুলে উঠেছে এবং মুখের রং রাঙা টকটকে হয়ে উঠেছে। হঠাৎ তিনি হস্তচালনা বন্ধ করে খানিকক্ষণ নীরবে অত্যন্ত হাঁপাতে লাগলেন। তারপর ফিরে বললেন, হৈম আর কেন? শুধু তোমার জন্যই এই কদিন সুরেনকে যোগনিদ্রা আচ্ছন্ন করে রেখেছিল। আমি এইবার ওর ঘুম ভাঙাই, আমি ওর আত্মাকে মুক্তি দেব। তোমরা মৃতদেহের সৎকারের ব্যবস্থা করো। হৈমবতী এমন তীব্র স্বরে চেঁচিয়ে কেঁদে উঠলেন যা আমাদের কান প্রায় ফাটিয়ে দিল। তারপর তিনি মাটির ওপরে আছড়ে পড়ে বললেন, না, অনন্ত বাবু, আমাকে দয়া করুন অনন্ত বাবু। উনি অবস্থাতে থাকলে আমার সুখ। অনন্ত বাবু, মনে করবো আমি বিধবা হইনি। অনন্ত বাবু, আমাকে দয়া করুন। অনন্তবাবুর মুখে ফুটে উঠল একসঙ্গে ব্যথা, দয়া ও মমতার ভাব। অল্পক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, বেশ বৌমা, তাই হোক। আরো কিছুদিন এইভাবে থাক। তুমি শান্ত হও বৌমা, নিজের মনকে দৃঢ় করো, শান্ত হও, সংযত হও। তারপর আমার যা করবার আমি করব। মনে রেখো মা, আমি হচ্ছি তুচ্ছ মানুষ। মৃত্যু হচ্ছে ভগবানের ইচ্ছা। তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে আমারও সর্বনাশ হয়ে যাবে, আমিও বাঁচব না। অনন্তবাবু এইবার উঠে দাঁড়ালেন। এতক্ষণ আমরা ছিলাম দুঃস্বপ্নে অভিভূতর মতো অসাড় হয়ে। অনন্তবাবু উঠে দাঁড়াতেই সার হলো আমাদের। ডাক্তার ঘোষ বললেন, আমি আর সহ্য করতে পারছি না, আমার প্রাণ মন হাঁপিয়ে উঠেছে। আমি বললুম, আমারও এখন শুধু বাইরে বেরোতে পারলে বাঁচি। অনন্তবাবু হাঁপাতে হাঁপাতে বললেন, আমারও ইচ্ছা। চলুন আমরা বাড়ি যাই। তারপর কেটে গেছে 2 মাস। সুরেনবাবুর দেহ এখনো পড়ে আছে বৈঠকখানার তক্তপোষে। তবে অবাক কাণ্ড, তাতে এখনো একটু পচন ধরেনি। ইতিমধ্যে এই অদ্ভুত খবর শুনে দলে দলে বাইরের লোক এবং খবরের কাগজে সংবাদদাতারা সুরেনবাবুর বাড়িতে আনাগোনা শুরু করে দিয়েছিল। অনন্তবাবু খাপ্পা হয়ে উঠেছিলেন এই ব্যাপারে। বাইরের লোকেরা তারপর থেকে আর ভিতরে ঢুকতে পারে না, কিন্তু খবরটা রটে গিয়েছিল চারিদিকে। ভীষণ উত্তেজনা সৃষ্টিও হয়েছিল। কেবল বাঙালি নয়, ইংরেজ এবং নানা জাতীয় লোকও কৌতূহলী হয়ে আবেদন জানাচ্ছেন সুরেনবাবুর দেহ পরিদর্শনের জন্য। আবেদনকারীদের মধ্যে ছিল বহু বিখ্যাত নাম। একদিন অনন্তবাবুর জরুরি আহ্বান এলো। তার বাড়ির কাছে গিয়ে দাঁড়াতেই শুনলুম সুরেনবাবুর বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। অনন্তবাবুর বৈঠকখানায় ঢুকে দেখি একখানা চেয়ারের উপরে বসে আছেন ডাক্তার ঘোষ। অনন্তবাবু ঘরময় ঘুরে বেড়াচ্ছেন। তার ভাবভঙ্গি ক্রুদ্ধ, বিরক্ত। আমাকে দেখেই তিনি বললেন, এই যে শুনতে পাচ্ছেন, কান্না শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তবে ব্যাপার কি? আজ সুরেনের যোগনিদ্রা ভাঙব, তাই ওই কান্না। হৈমবতীর ইচ্ছা সুরেনের দেহ ওইভাবেই থাকুক, কিন্তু আপনি নিজেই বলুন, তা কি সম্ভব? আমি বেশ বুঝতে পারছি আমার নিজের স্বাস্থ্য দিনে দিনে ভেঙে পড়ছে। বলুন তো, এরম অস্বাভাবিক উত্তেজনা আর কতদিন সহ্য করব? প্রবল ইচ্ছা শক্তি
সত্যেরও তো একটা সীমা আছে। এই জন্যই আমাকে ডেকেছেন? আপনাকেও, ডাক্তার ঘোষকেও। আর একটা কথা কি জানেন, নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। এমন কেন? বোধহয় প্রকৃতির আইন ভঙ্গ করেছি। ভগবান সুরেনের আত্মাকে যে অদৃশ্য পথে নিয়ে যেতে চান, আমি হয়েছি তার বাধার মতো। এক মস্ত অপরাধ। কে জানে, এর জন্য হয়তো আমাকে শাস্তি ভোগ করতে হবে। আমি বুঝতে পারছি না, হয়তো একটা প্রাণহীন উচ্ছেদ দেহের কারাগারে বন্দী হয়ে সুরেনের আত্মা অত্যন্ত কষ্ট ভোগ করছে। আর না, আর না, আর না, আর না। আমি দৃঢ় প্রতিজ্ঞা করেছি এ ব্যাপারের ওপরে আজকেই জবনিকা ফেলে দেব। কারুর মিনতি, কারুর অশ্রু আর আমাকে বাধা দিতে পারবে না। আসুন, আপনারা আসুন। আপনারা গোড়া থেকেই আমার সঙ্গে আছেন তো? শেষ দৃশ্যটাও দেখুন। শেষ পর্যন্ত হৈমবতীকেও সম্মতি দিতে হলো। অনন্তবাবু অনেক চেষ্টার পর তাকে বুঝিয়ে দিয়েছেন, মৃতদেহর মধ্যে সুরেনবাবুর আত্মা বন্দী হয়ে আছে অভিশপ্তর মতো। দেহ থেকে বেরোতে না পারলে আত্মার কোনো গতি নেই। অনন্তবাবু দেহের পাশে বসে হস্তচালনা করতে করতে ডাকলেন, সুরেন, 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 সুরেন। আমরা রোমাঞ্চিত দেহে, বিস্ফারিত চোখে, রুদ্ধশ্বাসে দেহের দিকে তাকিয়ে রইল। 7-8 মিনিট কেটে গেল। দেহ নিঃসার, নিস্তব্ধ। অনন্তবাবুর কপাল থেকে দরদর করে ঘাম ঝরতে লাগল। সুরেন, জাগো, সাড়া দাও। আমি অনন্ত, আমি তোমায় ডাকছি সুরেন। আরো 7-8 মিনিট কাটল। অনন্তবাবু উদ্বিগ্ন কণ্ঠে বললেন, তবে কি আমি ব্যর্থ হব? সুরেনের আত্মা কি এখানে নেই? না না, তা তো হতে পারে না। যোগনিদ্রার প্রভাব না থাকলে দেহের অবস্থা হতো অন্যরকম। সুরেন, সুরেন, তুমি জাগো। সুরেন, তুমি জাগো। তোমার যোগনিদ্রা ভঙ্গ হোক। এইবার খোলা দাঁত ভরা মুখের মধ্যে জ্যান্ত হয়ে ছটফট করতে লাগলো জিভখানা। সুরেন, উত্তরে শোনা গেল এক ভীষণ এবং তীক্ষ্ণ আর্তধ্বনি। সে আর্তনাদ ভাষায় বর্ণনা করা যায় না। মানুষের কান কোনোদিনও শোনেনি তেমন আর্তনাদ। ছেলেমেয়েরা সব ভয় পেয়ে পালিয়ে গেল ঘর থেকে। হৈমবতী অজ্ঞান হয়ে পড়ে রইল। আমাদের অবস্থা হলো শোচনীয়। সুরেন, শান্ত হও, শান্ত, শান্ত হও। শান্ত? তোমরা জানো না এই দেহের নরকে কি দুঃসহ যন্ত্রণা? নিজেদের লড়ছে আর ছটফট করছে। মৃত্যুর বড় একটি শাস্তি। আর কেন? আমাকে মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও। আজকের শহর আরো বিকট ও ভয়ানক, এবং আসছে যেন আরো 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 বেশি দূর থেকে। অনন্তবাবু বললেন, তোমাকে মুক্তি দিলুম সুরেন। যাক, ভেঙে যাক তোমার যোগনিদ্রা। পর মুহূর্তে অদ্ভুত একটা শব্দ হল। সঙ্গে সঙ্গে আচ্ছন্নের মতো দেখলুম
তাপসের উপরে পড়ে রয়েছে সুরেনবাবুর দেহের বদলে একটা নরকঙ্কাল, এবং তার চারিদিকে ঘিরে গড়াচ্ছে বিগলিত মাংস, মেদ, মজ্জার তরল বিবর্ণ ধারা। ভীষণ পচা গন্ধে ঘরের ভিতরের বাতাস বিষাক্ত হয়ে উঠল। আমরা সভয়ে প্রাণপণে দৌড়ে বাইরে বেরিয়ে এলুম।